সকালে বাংলাদেশে আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছেন, একই সাথে দর্শক আমি আহমেদ রেজাও রয়েছি আপনাদের সাথে, এবং আমরা যেমনটি বিরতিতে যাওয়ার আগে আপনাদের সাথে কথা দিয়েছিলাম ঠিক সেই কথা নিয়ে ফিরে এসেছি। অর্থাৎ আমাদের সাথে যুক্ত হচ্ছেন একজন অতিথি, এবং সকালের বাংলাদেশ মানেই আসলে শুক্রবারের সকালের বাংলাদেশটাতে একজন অতিথি থাকেন যার সাথে গান গল্প আড্ডা হয়। আজকেও কিন্তু তার ব্যত্যয় ঘটছে না। আমাদের সাথে যুক্ত আছেন একজন সঙ্গীত শিল্পী ডক্টর সুমাইয়া ফারাহ খান। স্বাগত আপনাকে সকালের বাংলাদেশের আয়োজনে। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? বেশ ভালো আছি। সকালটা কিভাবে শুরু হয় আপনার? সকালটা শুরু হয় সাধারণত একটু দৌড়াদৌড়ির মধ্যে দিয়ে, ইউনিভার্সিটিতে যেতে হয়, তো এইভাবেই তাড়াহুড়োর মধ্যে দিয়ে। সঙ্গীত শিল্পীর পর যখন আমরা পড়ছিলাম ডক্টর সুমাইয়া ফারাহ খান, তারপর যদি আমি আসলে দর্শকদেরকে একটু বলি, সেটা হচ্ছে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের চেয়ারম্যান হিসেবেও আছেন। মানে কোথায় এত নমনীয় একটা বিষয় সঙ্গীত, আর কোথায় এত কঠোর এত খটমট একটা বিষয় হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি। দুইটার মিশ্রণ কিভাবে আপনি করলেন? মিশ্রণ আসলে গানটা শেখা হয়েছে ছোটবেলা থেকেই। জি হ্যাঁ, আবার বিজ্ঞান বিষয়টা আমার পছন্দ ছিল। আচ্ছা, তো আমি যখন সাবজেক্ট আমি সবসময় ক্লাস 9-এ বা পরবর্তীতে এইচএসসি পর্যন্ত আমি সায়েন্সই রাখলাম। তারপর ভর্তি পরীক্ষা যখন দিলাম, আমার কাছে মনে হলো যে আসলে আমার সায়েন্সের সাবজেক্টগুলোই ভালো লাগছে, ইন্টারেস্টিং লাগছে। তো এই কারণে আর গানটা শেখা হচ্ছে। আবার দেখা যাচ্ছে ছোটবেলায় 4 বছর প্রথমে ছায়ানটে গান শিখেছি। তারপরে আমি সবসময় একটু রিল্যাক্স থাকতে চাইতাম। ওখানে গান পরীক্ষা পাশ করার ব্যাপার আছে তো একটা ইনস্টিটিউশনে। তো দেখা গেল যে ওখানে আমার ভালো লাগছে না। তো পরে আমি কয়েক বছর বাড়িতে গান শিখলাম। তারপর এইচএসসি পরীক্ষার পরে আমি ইউনিভার্সিটি যখন ক্লাস শুরু হবে তার আগে দিয়ে আমি শিল্পী সাদি মোহাম্মদের কাছে যাওয়া শুরু করলাম, এবং দীর্ঘ 18 বছর ওনার কাছে আমি শিখেছি রবীন্দ্রসঙ্গীত। আর পাশাপাশি ক্লাসিক্যাল অন্যান্য গান শেখা হয়েছে। এভাবেই আর কি পাশাপাশি দুটো খুব স্মুথলি চলে গেছে। হ্যাঁ, আমার মনে আছে আমি হুমায়ুন আহমেদ স্যারের একটা কথা অনেক সময় শুনেছিলাম যে লেখক হতে হলে কি সাহিত্যের মানুষ হতে হবে, মানে উনি তো কেমিস্ট্রির মানুষ ছিলেন। একদম ঠিক। তো এটা হতেই পারে আসলে। গায়ক হতে হলে কি শুধুমাত্র কলা শিল্পের মানুষ হতে হবে, সেটা তো আসলে না। একদমই তাই। আমরা একটা গানে চলে যাই, আমরা গানটা একটু শুরু করি। ওঠে মানে না মানা, ওঠে মানে না মানা, আঁখি ফেরাইলে বলে না না না, ওঠে মানে না মানা। যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি, যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি, মুখ পানে বলে না না না, ওঠে মানে না মানা, ওঠে মানে না মানা, বিভুর বিকল হয়ে খেপা পবনে আগুন করিছে হাহা ফুলের বনে। আমি যত বলি তবে এবার যে যেতে হবে, আমি যত বলি তবে এবার যে যেতে হবে, দুয়ারে দাঁড়ায় বলে না না না, ওঠে মানে না মানা, ওঠে মানে না মানা। ভালো তো লাগছে অবশ্যই। আপনি আসলে কোন ধাঁচের গানগুলো বেশি করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেটা যদি একটু জানান। না, রবীন্দ্রসঙ্গীত গাইতেই মূলত স্বাচ্ছন্দ্য বোধ করি। যে কোনো গানই আমার পছন্দ। পাশাপাশি তিন কবির অন্যান্য যে গানগুলো রয়েছে এগুলো গাই।
আপনি বলছিলেন যে শ্রদ্ধেয় সাদি মোহাম্মদের সাথে আপনার দীর্ঘ সময় আপনি তার কাছ থেকে গান শুনেছেন। তারকে নিয়ে আমরা তো সবাই খুবই গর্ববোধ করি। তার জায়গা থেকে একটু যদি আপনার জায়গা থেকে যদি তার যে জীবনাচরণ কিংবা তার শেখানোর পদ্ধতি সেটা নিয়ে যদি একটু বলতেন। আমি যখন ওনার কাছে আসি এইচএসসি পাশ করে, তো আমার তো আসলে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই, কোনো জায়গা থেকে সার্টিফিকেট নিয়ে আমি আসিনি এরকম। তো আমি একটু মানে ইয়েতে ছিলাম যে উনি আমাকে নেবেন কিনা, তো দেখলাম যে সহজেই নিয়ে নিলেন, তেমন খুব কঠিন কিছু না। এবং তার বাড়িতে খুব ইনফর্মালি, তার মানে বাড়িতে একটা রুমে 10-12 জনকে উনি শেখাচ্ছেন। এবং তখন আমি 2001 সালে যখন আমি যাই, সাদি মোহাম্মদ, শিবলি মোহাম্মদ দুজনই বিশাল স্টার বাংলাদেশে। কিন্তু আমি যাওয়ার পরে যেটা দেখলাম যে ভীষণ সাধারণ, হ্যাঁ, ওনাদের মানে কথাবার্তা চলাফেরা তো এতই সাধারণ যে আমি ভাবতাম যে এটাই হওয়ার কথা বোধ হয়। বাইরে থেকে তো খুব গ্ল্যামারাস কিছু মনে হয়, মানুষ তো আসলে এরকমই সাধারণ হবে। তো এখন বুঝি আসলে এটা স্বাভাবিক না, হ্যাঁ, মানে এত ইনফর্মাল বা এত সাধারণ সবাই হয় না। উনি অনেক বিনয়ী ছিলেন বলেই হয়তো এটা সম্ভব ছিল। আর শেখা মানে পুরোটা সময় আমি বলবো যে আমি গানটাই মূলত শেখার চেষ্টা করেছি ওখানে যতদিন ছিলাম। তো আমি গতকালও একটা টিভি চ্যানেলে ওনাকে নিয়ে কথা হচ্ছিল, তো আমি বলছিলাম যে হ্যাঁ, ওনার কাছে আমরা যে শিখতাম, সম্মানের যে একটা বিষয় আছে, হ্যাঁ, এটা যেন একটা খুব সংকোচের বিষয়, হ্যাঁ, মানে উনি মানে সম্মানই কারোর কাছে চাইতেন না, এবং কেউ দিচ্ছে কেউ দিচ্ছে না এরকম। একসময় ছাত্রছাত্রীদের মনে হলো যে না, আসলে এটা ঠিক না। দেখা গেল যে অনেক পরে একটা খাতা মেনটেন করা হলো, এবং সেখানে দেখা গেল যে এক একজনের এক এক রকম, কেউ দিচ্ছে 1500, কেউ 500, যে যার মতো। মানে এখানে কোনো ব্যাপার নাই যে উনি চাচ্ছেন যে তারা যেন শুধু আসে, মানে আশা যেন বন্ধ না করে, হ্যাঁ, কেন আসলো না, কি হলো, হ্যাঁ, এই বিষয়টাই মানে উনি শেখাতে খুব পছন্দ করতেন। যে কারণে আপনি দেখবেন যে মানে দেশে বিদেশে যে এত স্টুডেন্ট সাদি মোহাম্মদের, এটার কারণই মূলত এটা যে তিনি আসলে অর্থের বিনিময়ে শেখাচ্ছিলেন না, তিনি আসলে ভালো লাগার জায়গা থেকে আসলে। এবং ওনার সর্বশেষ সরাসরি অনুষ্ঠান যেটা মার্চের 13 তারিখে উনি প্রয়াত হন, তো মার্চের 5 তারিখে চ্যানেল আইতে সর্বশেষ প্রোগ্রামটা ওনার সাথে আমার প্রোগ্রাম ছিল আর কি। ওই দিনই শেষ দেখা আসলে ওনার সাথে। নিশ্চয়ই তিনি ভালো আছেন, এবং তার এই গুণমুগ্ধ শিক্ষার্থীরা যারা প্রতিনিয়ত তাকে যেভাবে স্মরণ করছে সেটিও নিশ্চয়ই তিনি শুনছেন, দেখছেন। আমরা কি আরেকটা গানে যেতে পারি? বর্ষা চলে আসছে, জি জি, একটা বরণ করেই নেই। আজি ঝড়ো ঝড়ো মুখার বাদর দিলে, আজি ঝড়ো ঝড়ো মুখার বাদর দিলে, জানি রে কিছুতে কেন যে মন লাগে না, ঝড়ো ঝড়ো মুখার বাদর দিলে, আজি ঝড়ো ঝড়ো মুখার বাদর দিলে, এই চঞ্চল চল পবন বেগে উদ্ভ্রান্ত মেঘে মন চায়, এই চঞ্চল সজল পবন বেগে উদ্ভ্রান্ত মেঘে মন চায়, ওই বলা কারো পথখানি নিতে চেনে, আজি ঝড়ো ঝড়ো মুখার বাদর দিলে, আজি ঝড়ো ঝড়ো মুখার বাদর দিলে, মেঘমল্লারে সারাদিন মান বাজে ঝরনার গান, বাজে ঝরনার গান, মনোহারাবার আজি বেলা, পথ ভুলিবার খেলা, মন চায়, হৃদয় জড়াতে কারো চিরঋণে, আজি ঝড়ো ঝড়ো মুখার বাদর দিলে, আজি ঝড়ো ঝড়ো মুখার বাদর দিলে।
অসাধারণ অসাধারণ। এবং তিনি যখন গাইছিলেন তখন আমরাও একটু তাল দেওয়ার চেষ্টা করছিলাম আমাদের মাধ্যমে। তবে এই মুহূর্তে একটু মনে হয় একটু দর্শকদের তাল দিতে হবে, অর্থাৎ আমরা ছোট্ট একটা বিরতি নিব, কিন্তু আপনারা কোথাও যাবেন না আমাদেরকে ছেড়ে। আমরা ফিরছি এক্ষুনি। কোথাও যাবেন না। দর্শক, বিরতির পর আবার ঠিক ঠিক ফিরে এলাম সকালে বাংলাদেশের আয়োজনে। রেজা এবং রুনিয়া রয়েছি আপনাদের সাথে, এবং আমাদের সাথে আছেন সঙ্গীত শিল্পী ডক্টর সুমাইয়া ফারাহ খান। তার সাথে কথা হচ্ছিল, গান হচ্ছিল এবং আড্ডা এখন চলবে। আপনি আসলে যেটা বলেন সেটা হচ্ছে আপনার এইচএসসির পরে আসলে আপনি ইন্টারমিডিয়েটের পরে গিয়ে আসলে গানের জন্য তখন যুক্ত হয়েছেন। তো ইউনিভার্সিটির পড়ার প্রেশার এবং একই সাথে গান সঙ্গীত দুটা অসুবিধা হয়নি? না, তখন আমাদের একদিন বন্ধ থাকতো শুক্রবারে। তো আমি শুক্রবার সকালে সাদি স্যারের ক্লাসে যেতাম। তো ওই একদিন ছাড়া আর অন্য কোনো দিন আমার পক্ষে পসিবল ছিল না অন্য কিছু করা, কারণ সায়েন্স সাবজেক্ট তো সকাল থেকে একদম বিকাল পর্যন্ত আমাদের প্র্যাকটিক্যাল ল্যাব এই সমস্ত চলতো। তো আমার দেখা যেত বছর পর বছর আমার কোনো ছুটির দিন নাই, হ্যাঁ, কারণ শুক্রবার হচ্ছে যাই ঘটুক আমার ক্লাসে যেতে হবে। তো এটা আপনি যেটাকে প্রায়োরিটি দেবেন সেটা আপনি করতে পারবেন, এটা হচ্ছে কথা। যেটা আমি করতে চাই ওটা তো করাই হয়। কিন্তু এখনকার সমাজে যদি আমরা চিন্তা করি যে আমাদের সকল ব্যস্ততার মধ্যে অনেক সময় কিন্তু আমাদের মানে মা বাবারা ভাবেন যে ছেলে মেয়েদেরকে গান নাচ বা হয় না যে কোনো সাংস্কৃতিক অঙ্গনে দেওয়াটা হচ্ছে সময় নষ্ট, কারণ তার পড়ালেখা করাটা খুব বেশি জরুরি। আপনার কাছে এই বিষয়টা কিভাবে আপনি দেখেন বা কি মনে করেন? না, আমিও আমার স্টুডেন্টদের মধ্যে যে দেখি যে ছেলেমেয়েগুলো পড়াশোনার পাশাপাশি অন্য কিছু করে তারা ওভারঅল কিন্তু ভালো করে। হ্যাঁ, ওভারঅল মানে তাদের টিম ওয়ার্ক করার ক্যাপাসিটি ভালো থাকে। আবার আমাদের সাথে যারা গান শিখতো তখনও দেখেছি যে যারা গান ভালো গায় তারা লেখাপড়াতেও সিরিয়াস। হ্যাঁ, সে যদি মিউজিকের স্টুডেন্ট হয় মিউজিকে সিরিয়াস, অথবা সে যেটা করছে সেটাতেই সে সিরিয়াসলি করছে। হ্যাঁ, তো আসলে এটা সাংঘর্ষিক না আমার কাছে মনে হয়। বা আমি যে জগন্নাথে যে আমি শিক্ষকতা করছি, আমি দেখি একটা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট আছে, ছায়ানটের টিচার সে। হ্যাঁ, তো সে কি ভালো রেজাল্ট করছে না? করছে। তো এটা সাংঘর্ষিক না, বরং ছেলেমেয়েরা তো সারাক্ষণ পড়ে না। আপনি যদি তাকে অন্য ভালো কাজের সাথে ইনভলভ না করেন তাহলে সে এখন নানা রকম মানে ডিরেইলড হওয়ার অনেক কিছু আছে, তো সেসব দিকে সে চলে যাবে। এই জন্য এখন বরং আমি মনে করি আরও বেশি দরকার যে ভালো মানে এক্সট্রা কারিকুলার কোন দিকে তার মেধা আছে, কোনটা সে ভালো পারে, পছন্দ করে। আবার অন্য একটা ট্রেন্ডও দেখা যায় যে একজনকেই সবকিছুতে, নাচও করতে হবে, গানও শিখতে হবে, ছবি আঁকতে হবে, সারাদিন মানে একজনের এখন দেখা যায় যেহেতু ভাই বোন কম, একজন দুজন, বাবা মা চায় যে ফুল অ্যাটেনশনটা একেবারে অলরাউন্ডার হয়ে যাক। হ্যাঁ, তো তার যেদিকে মেধা সেই বিকাশ হোক, পাশাপাশি লেখাপড়া করবে, এইভাবে ব্যালেন্স করে নিতে হবে। একসাথে এখন কিন্তু আমরা দেখছি যে আগের যে সঙ্গীতকে প্রাতিষ্ঠানিকীকরণের যে উপায় বা চেষ্টা, সেটি কিন্তু আগের চেয়ে বেড়েছে। আপনার বিশ্ববিদ্যালয়ের সঙ্গীতের শিক্ষার্থীরা রয়েছে যারা উচ্চ পর্যায়ে শিক্ষা গ্রহণ করছেন, এবং সেটি কিন্তু শুধু ঢাকা কেন্দ্রিক না, ঢাকার বাইরেও আমরা দেখছি প্রবণতা বাড়ছে। হ্যাঁ, সঙ্গীত বিভাগ খোলা হয়েছে সব জায়গাতেই। এখন অনেক টিভি চ্যানেল আছে, এখন ইউটিউব আছে, নিজেকে চাইলে এক্সপ্রেস করার অনেক সুযোগ আছে। তো সেসব সুযোগও এখন বেশি আসলে, মানে সুযোগও আসলে বেশি, সম্ভাবনাও বেশি। আসলে শুধু আমাদেরকে যেটা আপনি খুব সুন্দর করে বলে যে প্রায়োরিটিটা আসলে সেট করতে হবে। হ্যাঁ, যেমন আমরা যখন ছোট ছিলাম শুক্রবার দিন আমরা শুনতে পেতাম আশেপাশের বাড়ি থেকে রেওয়াজ শোনা যাচ্ছে সকাল থেকে, কারণ ছুটির দিন বাবা মা উঠাই দিত সকাল থেকে প্র্যাকটিস করো। হ্যাঁ, এখন কিন্তু শুনি না, কিন্তু হ্যাঁ এটা শোনা যায় না ছুটির দিন, বরং আরও তার কোচিং টোচিং বেশি থাকে আপনি দেখবেন। তো এটা আসলে প্র্যাকটিসটা ঠিক না, এটাই। এখন সেটা কে কিভাবে সুযোগটা গ্রহণ করবে সেটাই আসলে কথা। কিন্তু আমরা যে সুযোগটা নিতে চাই, আপনার একটা গানের সুযোগ। হ্যাঁ, বর্ষার গানই আবার গাই। জি, বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান, বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান, আমি দিতে এসেছি শ্রাবণের গান, বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান।
এটা যে এত পছন্দের একটা আমার গান, থ্যাংক ইউ সেটার জন্য আপনাকে। মানে অজান্তে আপনি গেয়েছেন, বাট অসম্ভব অসম্ভব পছন্দের একটা রবীন্দ্রসঙ্গীত। আমরা কথা বলছিলাম আসলে ছাত্র এবং ছাত্রীদের তারা আসলে কীভাবে এই যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলোতে নিজেদেরকে সম্পৃক্ত করতে পারে। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে আসলে এখন নতুন নতুন অনেক ধরনের কারিকুলার অ্যাক্টিভিটিস হচ্ছে, সেখানে আসলে মিউজিকটা কতটুকু প্রায়োরিটি পায় আপনার কাছে কি মনে হয়? যেটা আপনি ইউনিভার্সিটিতে আছেন। এক্সট্রা কারিকুলারের মধ্যে মানে মিউজিক করাটা অনেক দিক দিয়ে সহজ আমি বলবো। হ্যাঁ, আমরা যেহেতু গান গাই, আমাদের অনেক সময় বিভিন্ন ডান্স ড্রামা এগুলোতে আমরা কিন্তু করেছি, লাইভ করেছি যখন, তো দেখি যে নৃত্যশিল্পীদের কিন্তু আরও অনেক বেশি চ্যালেঞ্জিং আমাদের থেকে। হ্যাঁ, তো কেউ যদি, আমি নাচের কথা বলা, আমার ছবি আঁকার কথা আপনি ধরেন, দীর্ঘ সময় দিতে হয় একটা ছবির পেছনে। গানের পেছনে যেটা হচ্ছে যে আপনাকে একটা সময় করে প্রতিদিন বসতে হয়। হ্যাঁ, কেউ যদি সারাদিনে অন্তত 1 ঘন্টা আমি মনে করি রাখলেই যথেষ্ট। তো এই কারণে পড়াশোনার পাশাপাশি গানটা চালিয়ে নেওয়া সহজ, কিন্তু সবার যে এই সঙ্গীত প্রতিভা থাকবে তা তো না। তো যার অন্যটা, যে যেটাতে মেধার যেদিকে তার বিকাশ ঘটাতে চায় তাকে সেদিকে সময় দিতে হবে। আমার অনেক সঙ্গীত প্রতিভা, এই জন্য আমি গান গাইতেই ভয় পাই। আমাদের দুজনের একই অবস্থা। আমরা আরেকটা গান শুনে নেই, বরং শুনে নেওয়াতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আমরা। আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই, আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই, ছড়িয়ে দিয়ে পাতুখানি কোণে বসে কানাকানি, ছড়িয়ে দিয়ে পাতুখানি কোণে বসে কানাকানি, কবু হেসে কবু কেঁদে চেয়ে বসে রই, তোদের আছে মনের কথা, আমার আছে কই, তোদের আছে মনের কথা, আমার আছে কই, আমি কি বলিব কার কথা, কোন সুখ কোন ব্যথা, কি বলিব কার কথা, কোন সুখ কোন ব্যথা, নাই কথা তবু শত কথা কই, আমার নাই কথা তবু শত কথা কই, তোদের এত কি বলিবার আছে ভেবে অবাক হই, আমি একা বসে সন্ধ্যা হলে আপনি ভাসি নয়ন চলে, কারণ কেহ শুধাইলে নীরব হয়ে রই, আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই। অসংখ্য ধন্যবাদ, অদ্ভুত সুন্দর। একদমই, মানে আমাদের তো মনে হচ্ছে না যে আমাদের কোনো বিরতি নেই, একটা পর একটা গান শুনতেই থাকি। কিন্তু একটা বিরতি নিতেই হবে, রেস্টটা একটু কাটাতে হবে, কারণ অন্য একটা গান আমরা শুনবো, সেটাতে আরেকটা ভালো লাগা থাকবে। তবে এই মুহূর্তে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছে এক্ষুনি, কোথাও যাবেন না। কোথাও যাবেন না। বিরতির পর সবাইকে স্বাগত। সকালে বাংলাদেশে রুনি আছে,
দর্শক, একই সাথে আমি আহমেদ রেজা রয়েছি আপনাদের সাথে এবং সঙ্গীত শিল্পী ডক্টর সুমাইয়া ফারাহ খান আমাদের সাথে রয়েছেন, যার কাছ থেকে গান শুনছিলাম, গল্প করছিলাম এবং অনেক কিছু জানতেও চাইছিলাম। এ পর্যায়ে আমার আসলে জানতে চাওয়া যেটি আপনার কাছে, যে আপনি রবীন্দ্রসঙ্গীত গান একই সাথে রবীন্দ্রনাথকে ধারণ করেন। আপা যেমন শুরুর দিকে, রুনিয়া যেমন শুরুর দিকে শুরুটা করেছিলেন যে এত কটমট একটা বিষয় রেখে আপনি এত শোভিত, এত নরম একটা বিষয় কিভাবে ধারণ করেন। একই সাথে আমার জানতে চাওয়া যে রবীন্দ্রনাথকে ধারণ করাও তো একটা আসলে শিল্প, একটা চর্চা, একটা জাগতিক বিষয় থেকে অনন্য বিষয়ে পৌঁছানোর জায়গার যে অনুভূতিগুলো, সেটি রবীন্দ্রনাথ এত দারুণভাবে বর্ণনা করেছেন তার বিভিন্ন কাজের মাধ্যমে। সেটিকে আপনার কাছে কেমনভাবে ধরা দেয়? মানে রবীন্দ্রনাথের কাজ, রবীন্দ্রনাথ একটা কথা বলেছেন যে এক জীবনে দুই জীবনের কাজ করে গেলাম। এত কাজ উনি করেছেন। তো রবীন্দ্রনাথকে ধারণ করি এটা আসলে ঠিক না, ধারণ করা এত সহজ না রবীন্দ্রনাথকে। তার উপরে যে পরিমাণ পড়াশোনা, আমি যদি বলি রবীন্দ্র সাহিত্যই আসলে কতটা পড়েছি, এখন তো তারপরে অনেক কিছু পাওয়া যায়। আমি গত কয়েকদিন থেকে একটা বই পড়ার চেষ্টা করছিলাম যে রবীন্দ্রনাথের পরলোক চর্চা, খুব ইন্টারেস্টিং। যে তারা উনি শেষ বয়সে বিশেষ করে তার এটা খুব বেশি ছিল, তিনি প্ল্যানচেট করে তার তার যে জীবনে যাদের তিনি হারিয়েছেন, তার ছেলে, তারপর নতুন বৌঠান কাদম্বরী দেবী, তার স্ত্রী মৃণালিনী দেবী, তাদেরকে তিনি মানে তিনি বলতে চান এরকম 8টা খাতা আছে। এবং তিনি যেটা বলেছিলেন একটা সময় মৈত্রী দেবীকে, যে মানে উনি বিশ্বাস করতেন, উনি বলতেন যে আমি কথার ধরন দেখে বুঝতে পারি আমাকে কে কোন কথা বলছে, আর পৃথিবীতে তোমার জানা নেই বলে বিষয়টা নেই, এরকম না, মনকে সবসময় ওপেন রাখা উচিত শেখার জন্য। তো আমি রবীন্দ্রনাথের এই সাইটটা কিন্তু বেশি দিন আগে আমি জানতে পারিনি, মাত্র কয়েকদিন আগে, এবং খোঁজাখুঁজি করে ইন্টারনেটে একটা বই পাওয়া গেল। যে তো খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। আপনি মানে উনি এত সময় উনি পেলেন কোথায়? উনি এত লেখালেখি করছেন, গান করছেন, এবং শেষ বয়সের দিকে যত আমরা তার ভালো ভালো কাজগুলো দেখি, এই সময় তিনি করছেন পরলোক চর্চা। হ্যাঁ, তো আসলে আমি বলি যে যারা রবীন্দ্রসঙ্গীত আমরা করি, আমরা যারা গাওয়ার চেষ্টা করি, আমাদের উচিত একটু পড়াশোনাটা করা রবীন্দ্রনাথের উপরে। তার অ্যাটলিস্ট তার যে জীবন স্মৃতি আছে বা তার জীবনী সংক্রান্ত বা তার প্রবন্ধগুলো যেগুলো আছে, এগুলো পড়লে কিন্তু তার দর্শন সম্পর্কে অনেক কিছু জানা যায়। আপনার কাছ থেকে এটা শুনে আরো অনেক বেশি ভালো লাগছে, কারণ আসলে আপনি তো বিজ্ঞানের মানুষ। যদি আমরা সাহিত্যের মানুষ বলতাম তাহলে হয়তো ভাবতাম যে তিনি এখানে ভাব বা আবেগ নিয়ে আসলে তিনি কথা বলছেন, কিন্তু আপনি যখন বিজ্ঞানের দিক থেকে সেটাকে বিশ্লেষণ করেন, তখন কিন্তু সেখানে একটা কোনো না কোনো একটা ব্যাখ্যা আছে, একটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে, যে তার এই যে চিন্তার যে পরিবর্তন, অথবা সত্যি আসলে নিশ্চয়ই মহাজগতে অনেক কিছু আছে যেটা আসলে এখন আমাদের জন্য অজানা। অত্যন্ত আধুনিক মানুষ ছিলেন। হ্যাঁ, মানে এটা ভাবার কোনো অবকাশ নাই যে উনি একদম সেকেলে মানুষ, তাই এসব নিয়ে ভূত প্রেত নিয়ে পড়ে আছেন, বিষয়টা এরকম না। তিনি পরলোক নিয়ে ভেবেছিলেন, আমরা পরলোক নিয়ে ভাবি যে পরের বাড়িতে কি হচ্ছে, সেই চর্চাতে আসলে আমরা বেশি মগ্ন থাকি, সেখানেই হচ্ছে আসলে তফাৎটা তৈরি হয়ে গেছে। তো এই যে মানে বিজ্ঞানের সাথে যে সাহিত্যের একটা মেলবন্ধন, এটা কিন্তু আমরা বারবার আমাদের সাহিত্য জগতে দেখেছি, আপাকে দেখতে পাচ্ছি, তার পাশে আমাদের হুমায়ুন স্যারের কথা যদি আমরা বলি, খুব প্রচুর জাফর ইকবাল স্যার আছেন, সবার কাছে কিন্তু এই জিনিসটা আছে যে বিজ্ঞান এবং সাহিত্য এটা কিন্তু আসলে দ্বিমুখী না, আসলে যদি আমরা একমুখী করতে পারি, অন্তর্মুখী করতে পারি, তাহলে আসলে আমাদের সবার জন্য একদমই সেটা ভাববাচ্ছে মননে মস্তিষ্কে সব জায়গাতেই প্রতিফলিত করতে হবে, সেটি আমাদের চিন্তাধারায় তো অবশ্যই, এবং একই সাথে আমাদের ভালো লাগা এবং সূক্ষ্ম অনুভূতিতেও। আমাদের আয়োজন একদম শেষ পর্যায়ে রয়েছে, আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে 1-2 বাক্যে কিছু বলতে চান। আমরা শেষ করব আপনার গানটা দিয়ে, তার আগে আপনি যদি কিছু বলতে চান। দর্শকদের উদ্দেশ্যে এটাই বলতে চাই, ভালো থাকুন, সঙ্গীতে থাকুন, জীবনে সবকিছুর প্রয়োজন আছে, সবকিছুই করতে হবে, এর মধ্যে দিয়ে বেঁচে থাকা। একদমই। এবং দর্শক, সঙ্গীত শিল্পী ডক্টর সুমাইয়া ফারাহ খান যেমনটি বলছিলেন, আসলে সঙ্গীতের সাথে থাকুন, শুদ্ধ চর্চাটুকু করুন, সেটি যে কোনো ধরনের চর্চা, ইতিবাচক চর্চাটুকু আপনার মধ্যে যে পরিবর্তনটুকু আনবে, এবং সেই পরিবর্তনটা শুধুমাত্র আপনার না, সেটি আসলে বাংলাদেশের, কেননা আপনি বাংলাদেশের, এবং আপনি জিতে গেলে বাংলাদেশ জিতে যায়। থাকবেন নিশ্চয়ই আমাদের সাথেই থাকুন, এবং আমরা এই মুহূর্তে গান শুনতে শুনতে বিদায় নিই। একদমই। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখলে
আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়, তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়। আনন্দে তাই ভুলেছিলেন, আনন্দে তাই ভুলেছিলেন, কেটেছে দিন হেলায়। গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে, গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে সুর দিয়েছ তুমি। আমি তোমার গান তো গাইনি,